হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে আবার একটা ক্লাস নিচ্ছি। তো এর আগের ক্লাসে আমি পরপর দুটো নিয়েছি, তার আগে আরেকটা নিয়েছি। তো লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে 3 মাস 6 মাস অন্তর যে সুদের হার চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে, সেটা ছাড়াও যে কোনো মাসের ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে দেয় তাহলে সেটাও বের করা সম্ভব হবে। তো আজকের ক্লাসে সেই ধরনের অঙ্ক আজকে আমি তোমাদেরকে দেখাবো। 3 মাস 6 মাস ছাড়াও অন্য কোনো মাসের যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে দেয় সেটা কিভাবে সহজে বের করব সেটাও করব। এছাড়া আজকের এই চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে 10টা গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতন এবং প্রিভিয়াস পরীক্ষাতে এসেছে এবং আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষায় আসার মতনই অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধে হবে। তো চলো আমরা শুরু করে দিই। প্রথম যে অঙ্ক আজকে সেই অঙ্কটাতে কী বলছে দেখে নিই। বলছে কত টাকার বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হবে। তো এখানে দেখো এই অঙ্ক কিন্তু ছোট অঙ্ক, কিন্তু ছোট হলে কি হবে, অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা WBCS মেন 2019-এ এসেছিল। সুতরাং অঙ্ক ছোট কিন্তু অঙ্কের মধ্যে অঙ্কের কোয়ালিটি রয়েছে। সুতরাং এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের সব বুঝে যেতে হবে। আজকে 10টা অঙ্ক কিন্তু 10টাই গুরুত্বপূর্ণ অঙ্ক। সুতরাং তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। তো এখানে কি বলছে দেখো, যে 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তো এখানে প্রিন্সিপাল কত আমাকে বের করতে বলেছে। তো আমরা এখানে কি করি না, আমরা যে অঙ্কগুলো করাচ্ছি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা হচ্ছে অনুপাতের দিক থেকে করাচ্ছি, অনুপাত নিয়ে, ঠিক আছে। তো যারা একদম প্রথমে যে ভিডিও চক্রবৃদ্ধি সুদ কীভাবে অনুপাতের সাহায্যে বের করতে হয় যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তো এখানে প্রথমে আমি বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, যে রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট এখানে কিছু বলা নেই, মানে এটা হচ্ছে কি যে ইয়ারলি কম্পাউন্ড, মানে প্রতি বছর দেওয়া আছে, 3 মাস 6 মাসের কোনো ব্যাপার নেই। সুতরাং প্রথম যেটা আছে চক্রবৃদ্ধি সুদ যেটা 5% হারে, সেটাকে আমরা কি করব না ভগ্নাংশে পরিণত করব। 5% মানে কি, 5% মানে হচ্ছে 5/100, বা এটাকে করলে কি হবে যে 1/20। 1/20 মানে কি, আমরা বলেছিলাম যে 20 টাকায় 1 টাকা সুদ, তার মানে হচ্ছে কি যে 20 টাকা যদি আসল হয় তাহলে 1 বছর পরে সুদ আসল কত হবে না 21 টাকা। আমরা শিখে গেছি, আমরা এভাবেই অঙ্ক করাচ্ছি। তো কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে এইভাবে অনুপাতের সাহায্যে করা খুব সহজভাবে হবে। তাহলে এক্ষেত্রে কি আছে, এখানে যেটা সময় দিয়েছিল সেটা হচ্ছে কত না 2 বছর, ঠিক আছে। এবং আমাদের জানতে চেয়েছে কি যে প্রিন্সিপাল কত হবে। খুব সহজে আমরা বের করব। সেটা হচ্ছে কি যে 20 টাকা 21 টাকা হচ্ছে, তাহলে আসল যেটা হচ্ছে প্রথমটা ক্ষেত্রে লিখে নিই, সেটা হচ্ছে কি যে আসল, আর একটা লিখেছিলাম কি সুদ আসল, ঠিক আছে। এইভাবে আমরা অঙ্কগুলো করেছি। সুতরাং যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো, আর যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারবে, তাহলে এই ভিডিওর সঙ্গে তোমরা কানেক্ট করতে পারবে। তো কী হচ্ছে, আসল যখন 20 টাকা তখন সুদ আসল মিলে কত হচ্ছে না 21 টাকা। তাহলে আসলের ক্ষেত্রে লিখলাম 20 টাকা, তো সেক্ষেত্রে আমাদের সুদ আর আসল মিলে কত হয়ে যাবে 21 টাকা। যেহেতু সময় দিয়েছে 2 বছর, টাইম এখানে 2 বছর, তাহলে এক্ষেত্রে আমরা দুবার লিখব। এবং যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট সেই কারণে আমরা কি করব না এটাকে আমরা গুণ করে দেব, ঠিক আছে। 20-কে 20 যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 400 হয়ে যাবে। আর 21-কে যদি 21 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 441 টাকা হবে। তার মানে 400 টাকা হচ্ছে আসল আর 441 টাকা হচ্ছে কি সুদ আর আসল। 441 টাকার মধ্যে সুদও আছে আসলও আছে, আর 400 টাকার মধ্যে কি আছে শুধুমাত্র আসল আছে। তাহলে সুদ কত হবে না, সুদ কত হবে সেটা আমরা মাইনাস করে দিলে হয়ে যাবে। তাহলে 441 মাইনাস 400, তো সাথে আমাদের কত হচ্ছে না সুদ কত হচ্ছে এখানে না 41 টাকা। এবার আমরা প্রশ্নের দিকে যাব যে প্রশ্নে কি আছে। প্রশ্নে কি দিয়েছে যে এখানে কিন্তু সুদের কথা বলেছে কত না 615 টাকা। তো 615 আছে, তার মানে কি 41-এর আমাদের বেরিয়েছে 41 টাকা, কিন্তু অঙ্কে দেওয়া আছে কত না 615 টাকা দেওয়া আছে। তো 41-এর কত গুণ 615 না এটা হচ্ছে 15 গুণ, ঠিক আছে, 15 টাইমস। আমাদের অঙ্কে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কি সুদ কত বেরিয়েছে 41 টাকা, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত 615 টাকা। তাহলে আমাদের যে সুদ বেরিয়েছে তার কত গুণ না তার ঠিক 15 গুণ। তাহলে আমরা যা কিছু বের করবো সেটা হচ্ছে কি 15 গুণ। তাহলে আমাদের বের করতে বলেছে প্রিন্সিপাল বা আসল কত। তো আমাদের প্রিন্সিপাল এখানে কত বেরিয়েছে না 400 টাকা বেরিয়েছে। তাহলে 400 টাকা হবে না, 400 টাকার কত গুণ হবে না 400 টাকারও 15 গুণ হবে, তার মানে 15×4 = 60। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 6000 টাকা। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করেছিল যে আসল কত হবে, সেই আসল হচ্ছে কত 6000 টাকা। ঠিক এই পদ্ধতিতে একদম সহজভাবে, কোনো ক্যালকুলেশন কোনো বড় নেই কিছু নেই, খুব সহজভাবে
অনুপাতের সাহায্যে আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো খুব সহজে করে ফেলবো। ঠিক আছে, প্রথমে আমরা যেটা আছে যেটা রেট অফ ইন্টারেস্ট সেটাকে আমরা ফ্র্যাকশানে করব। 1/20 মানে 20 টাকায় 1 টাকা সুদ, তাহলে 20 টাকা যদি আসল হয় তাহলে 1 বছর পরে সুদ আসল কত হবে? 21 টাকা। যেহেতু 2 বছরে তাহলে দুবার করে লিখলাম, গুণ করলাম 400 টাকা আসল, 441 টাকা সুদ আসল। শুধু সুদ কত? বিয়োগ করলাম 41 টাকা। অঙ্কে দিয়েছে কত? না 615 টাকা। তাহলে আমাদের যে সুদ বেরিয়েছে তার ঠিক 15 গুণ। তাহলে আসল কত হবে? না এটা তো আসল, তাহলে আসল আমাদের যা বেরিয়েছে তার ঠিক 15 গুণ হবে, এবং এক্ষেত্রে উত্তর কত হবে? 6000 টাকা। এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্কে কি দিয়েছে? না এবারে দিয়েছে সুদের হার কত বের করতে বলেছে। আগের যে অঙ্কটা করলাম সেখানে আসল কত বের করতে দিয়েছিল। তো অঙ্কটাতে কী বলছে এখানে দেখে নিই, যে বার্ষিক কত হার সুদে 10,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 1025 টাকা হবে। তো এখানে আগের অঙ্কের ক্ষেত্রে যেটা দিয়েছিল সেটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল কত, আর এখানে কি দিয়েছে? সুদের হার বের করতে হবে। তো এখানে কি দিয়েছে? না এটাও 2 বছরে 10,000 টাকা সুদ কত হচ্ছে? 1025 টাকা। তো আমরা যে টাইপের অঙ্ক করেছি সেটা কিভাবে করেছিলাম? না একটা বের করেছিলাম আমরা, একটা হচ্ছে আসল, এবং আরেকটা কি করেছিলাম? আরেকটা করেছিলাম সুদ প্লাস আসল, সুদ আসল। এইভাবে আমরা অঙ্কগুলো অনুপাতের সাহায্যে বের করেছি। তো এখানে সুদ আসল একসঙ্গে দেওয়া নেই, আলাদা আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা সহজেই করে ফেলতে পারবো। তো আসলে এখানে কত দিয়েছে? না আসল দিয়েছে এখানে কত? না 10,000 টাকা। এবং সুদ আসল কত? বলে সুদ আসল দেয়নি, তবে আসল তো আমরা 10,000 টাকা আছে, আর সুদ এখানে দিয়েছে কত? না 1025 টাকা। তো দুটোকে যদি আমরা যোগ করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে? 10,000 প্লাস 1025, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে? না 11,025 টাকা হচ্ছে সুদ আসল। আমরা এইভাবে অঙ্কগুলো করেছি, যে আসল একদিকে আসল আর একদিকে কি? সুদ আসল। এদের মধ্যে কি করেছিলাম? না অনুপাতের দিক থেকে আমরা করি। ঠিক আছে, অনুপাতের দিক থেকে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়, সেটা আসল বের করতে দিক বা যেটাই দিক না কেন, সুদের হার বের করতে দিক, যাই দিক, আমরা সরাসরি কিন্তু করে ফেলতে পারবো। তাহলে আসল হচ্ছে 10,000, আর এখানে সুদ আসল কী করে বের করলাম? আমরা যেহেতু আসল শুধুমাত্র সুদ দেওয়া ছিল 1025 টাকা, তো আসলের সঙ্গে আমরা যোগ করে দিলাম। তার মানে এখানে লিখে দিয়ে অনেকে বলবে যে স্যার কী করে পেলেন? 10,000 হচ্ছে আসল প্লাস আর কি আছে? না 1025 টাকা হচ্ছে কি? না সুদ। তো দুটো মিলে কত হচ্ছে? না 11,025 টাকা। তো এটা হচ্ছে কি? না টাইম হচ্ছে কত? না 2 বছর। ঠিক আছে, টাইম এখানে কত দেওয়া আছে? না 2 বছর দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? না যখন 2 বছর দেওয়া থাকবে এক্ষেত্রে এটাকে আমরা ছোট করব। কিভাবে? যেহেতু 2 বছর আছে, যেই কারণে আমরা এটাকে কি করব? না দুটোকে আমরা রুট করে ফেলবো। 2 বছরের জন্য হলে সেক্ষেত্রে আমরা কি করব? না রুট করে ফেলবো। তাহলে রুট করলে 1000কে যদি আমরা 10,000কে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে? 1 2 3 4, 4টে শূন্য আছে, তাহলে কত হবে? না 2টো শূন্য, আর 1কে তো রুট করলে কত হবে? 1ই হবে। ঠিক আছে, ঠিক তেমনি যদি 11,025কে করি, তোমরা জানো যে 25 ডান দিকে থাকলে কি হয়? তার জন্য 25 হয়, আর পরে যেটা আছে 110, তার মধ্যে কী হবে? যে কোনো সংখ্যার 5 সংখ্যার গুণ যদি করতে হয় তাহলে কী হবে? না 55 45 65 105। তো সেক্ষেত্রে কী হবে? বাঁ দিকে যে সংখ্যা আছে তার পরের সংখ্যার সঙ্গে গুণ করতে, তার মানে 110-এর মধ্যে এমন দুটো সংখ্যা থাকবে যেটার ক্ষেত্রে ছোটোটাকে নেবো। কত হবে? 11 10-এ 110, তার মানে সেক্ষেত্রে কত হবে? 10 হবে, আর 25-এর জন্য কত হবে? 5 হবে। তো সেক্ষেত্রে কত হবে? না 105 হবে। আমরা 105-এ যদি বর্গ করতে দেয় তাহলে কী করবো? 5 5-এ 25, ঠিক আছে, আর 10-এর পরের সংখ্যা 11-র সঙ্গে আমরা গুণ করবো, তাহলে 11 গুণিতক 10, তো সেক্ষেত্রে কত হবে? 110। যারা স্কোয়ারের যারা এটা শেখোনি তারা আমার ভিডিও দেওয়া আছে প্লেলিস্ট থেকে, তোমরা দেখে নিও কীভাবে স্কোয়ার করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে গেলো? ছোটো করে আমরা স্কোয়ার করে, যেহেতু 2 বছরের জন্য ছিল সেখানে আমরা কী করলাম? স্কোয়ার রুট করলাম। তাহলে 10,000কে স্কোয়ার রুট করলে 100 হবে, আর 11,025কে রুট করলে কত হবে? 105 হবে। তার মানে 100 টাকাটা কত হচ্ছে? 105 টাকা হচ্ছে। 100 টাকা হচ্ছে আসল, আর 105 টাকা হচ্ছে সুদ আসল। তাহলে শুধুমাত্র সুদ কত? না 5 টাকা। এই যে 5 টাকা, কত টাকায় 5 টাকা হয়েছে? না 100 টাকায় 5 টাকা হয়েছে। তাহলে সুদের হার কত? তাহলে 100 টাকায় হচ্ছে 5 টাকা সুদ। তাহলে আমাদের সুদের হার বের করা মানে কি? সেক্ষেত্রে কী করতে হবে? 100 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? 100 100 কেটে যাবে। তাহলে সুদের হার এক্ষেত্রে কত হবে? না 5%। তাহলে বুঝতেই পারছো অঙ্ক একদমই সোজা, একদম একই পদ্ধতিতে আমরা করছি। তো যখনই থাকবে আসল প্লাস সুদ আসল, সেই অনুপাতের দিক থেকে আমরা নিয়ে যাচ্ছি। যেহেতু 2 বছরে বলেছে সেই কারণে আমরা স্কোয়ার রুট করছি। তো স্কোয়ার রুট করতে কী হয়ে গেল? না আসলটা 100 হয়ে গেল এবং সুদ আসলটা হয়ে গেল 105। তার মানে 100 টাকাটা 105 হয়েছে। সুদ কত হয়েছে? না দুটোকে বিয়োগ করলে হবে 5 টাকা। এই 5 টাকা সুদ সবসময় কার উপরে হবে? না আসলের উপরে। তাহলে 100 টাকা যদি 5 টাকা সুদ হয় তাহলে পার্সেন্টেজ বা শতকরা হার বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তো সেক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে সুদের হার কত হয়ে যাচ্ছে? না 5% বা 5%। এই অঙ্কে কি বলছে দেখো, অঙ্কটাতে বলছে যে কোনো টাকার
দু বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে 5,500 টাকা এবং 5,000 টাকা। সুদের হার এবং আসল নির্ণয় করো। তো আগের যে দুটো অঙ্ক, প্রথমটার ক্ষেত্রে আমরা করলাম আসল কত, আর একটা পরের অঙ্কের ক্ষেত্রে করলাম যে সুদের হার কত। আর এখানে সুদের হার এবং আসল দুটোই কিন্তু বের করতে হবে। অঙ্ক ভ্যারাইটি অঙ্ক আছে, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সুতরাং ভালো করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো কি বলছে, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ। একটা হচ্ছে কি যে একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং আরেকটা হচ্ছে কি না কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট 2 বছরের ক্ষেত্রে কত বলছে না, এটা হচ্ছে কত না 5,000 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা সেটা কত হচ্ছে না 5,500 টাকা। তো এই হচ্ছে দুটো জিনিস। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে কত না কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কত বেশি এসছে না 500 টাকা বেশি এসছে, তাই না। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ হচ্ছে 2 বছরের জন্য 5,000 টাকা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের জন্য কত 5,500 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট থেকে কত বেশি না 500 টাকা বেশি। তো একটা জিনিস দেখো, সিম্পল ইন্টারেস্ট তো অলওয়েজ ফিক্সড প্রতি বছরের জন্য। তো 2 বছরে যদি 5,000 টাকা হয়, তাহলে 1 বছরে সরল সুদ কত না 5,000 যেটা আছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 2,500 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তো এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে কি যে দেখো এই যে 2 বছরে 2,500 টাকা, কত 2 বছরে হচ্ছে 5,000 টাকা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, তাহলে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত 2,500 টাকা। তো এই যে 2 বছরে 2,500 5,000 হলো, আর এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো 5,000 জায়গায় 5,500 টাকা। তার মানে এই যে 500 টাকা যেটা বেশি হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টে, সেটা কিসের জন্য না এখানে তো 2,500 দুটো ফিক্স 5,000, তার মানে 1 বছর পরে যে 2,500 টাকা হলো তার উপরে আবার সুদ হয়েছে কত না 500 টাকা। এই 2,500 টাকার সুদ কত হয়েছে 1 বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে কত না 500 টাকা, ঠিক আছে। তার মানে আমাদের রেট অফ ইন্টারেস্ট যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি যে 100 টাকায় কত হবে, বলে 100 টাকায় কত হবে না 100 টাকা যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 500 বাই 2500 গুণিতক 100, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে সেক্ষেত্রে দুটো শূন্য কেটে দিচ্ছি, আর এখানে কত হবে 25 2 50, তার মানে সেক্ষেত্রে আমাদের সুদের হার কত বেরিয়ে গেল না 20% বা 20% হচ্ছে সুদের হার। অঙ্কটা বোঝা গেছে, একদম সোজা। সেটা হচ্ছে কি যে সরল সুদ হচ্ছে কত 2 বছরে 5,000, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2 বছরে 5,500 টাকা। এই 500 টাকা বেশি হয়েছে, তো 1 বছরে তাহলে কত হবে না 2,500 টাকা। যে 500 টাকা কেন বেশি হয়েছে না এখানে তো 2,500 দুটো সমান 5,000, কিন্তু এখানে যেহেতু 1 বছর পরে সুদের উপরে আবার সুদ পড়ছে, তার মানে এই সরল সুদে যেটা 2,500 টাকা হচ্ছে সেইটার 1 বছরের সুদ তাহলে 500 টাকা, তবেই তো না 500 টাকা চক্রবৃদ্ধি সুদ বেশি হয়েছে। তো 2,500 টাকা যদি 1 বছরের সুদ 500 টাকা হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, সেটাই তো শতকরা হার। তো সেটা কত হয়ে গেছে না 20% আমাদের বেরিয়ে গেছে। তাহলে আমাদের দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছিল, একটা হচ্ছে সুদের হার কত যেটা আমাদের বেরিয়ে গেছে সেটা হচ্ছে কত 20%, আর একটা কত না আসল কত। তো আসল কত আমরা সহজে বের করতে পারবো যে 20 টাকা মানে কি 20 টাকা হচ্ছে কত না 20 টাকা 1 বছরে হচ্ছে, যখন আসল কত না 100 টাকা, তাই তো। 20% মানে কি না 20 টাকা হচ্ছে সুদ, যখন আসল কত 100 টাকা। আর এখানে 1 বছরে কত হয়েছে 2,500 টাকা, তাহলে 2,500 টাকা যখন হবে তখন আসল কত হবে না তখন আসল হবে 100 বাই 20 গুণিতক 2,500, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হবে 20 দিয়ে যদি কেটে দিই 20 5 100, তাহলে এক্ষেত্রে কত হবে 25 5 125, দুটো শূন্য হবে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 12,500 টাকা। দুটো আমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছিল, একটা হচ্ছে সুদের হার কত যেটা আমাদের প্রথমে বের করেছিলাম সেটা হচ্ছে কত 20% বা 20%, এবং এই 20% দিয়ে আমরা আসল বের করলাম কিভাবে না এখানে তো বলেই দিয়েছে যে প্রথম বছরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে প্রথম বছরে সে সরল সুদ বলো বা চক্রবৃদ্ধি সুদ বলো দুটোই তো সমান। 1 বছরে কত হয়েছে না 2,500 টাকা, আর সুদের হার বেরিয়ে গেছে কত 20 টাকা 20% মানে হচ্ছে 20 টাকা সুদ হচ্ছে যখন আসল হচ্ছে কত না 100 টাকা। তাহলে 2,500 টাকা সুদ হবে যখন আসল কত না 12,500 টাকা। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা আসল আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে সুদ তো বেরিয়ে গেছে 20%, আর আসলের ক্ষেত্রে কত হচ্ছে না 12,500 টাকা। এবারের অঙ্ক দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো অঙ্কটা দেখে নিই। প্রথমে আমরা কি বলছে যে কোনো আসলের 2% হারে 2 বছরে সরল সুদ 60 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত। তো এখানে কি দিয়েছে না সিম্পল ইন্টারেস্ট দিয়েছে, আমাদের বের করতে হবে কত না কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সরল সুদ যেটা দিয়েছে বা সিম্পল ইন্টারেস্ট সেটা কত দিয়েছে
না 2 বছরে দিয়েছে কত না 60 টাকা। তো প্রথমে আমরা 1 বছর বের করে নিই, তাহলে 1 বছরে কত হবে না 60/2, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 30 টাকা হচ্ছে 1 বছরের সরল সুদ। এবং সুদের হার বলে দিয়েছে সেটা হচ্ছে কত 2%, তাই না? সুদের হার কত বলেছে না 2%, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা কত বলেছে না 2%। তো 2% মানেটা কি? 2% মানে হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 2 টাকা, আর আমাদের 1 বছরের সুদ বেরিয়ে গেছে কত 30 টাকা। তো আসল তো আমরা খুব সহজেই পেয়ে যাব। সেটা কিভাবে না ঠিক উল্টো দিক থেকে করবো। দেখো যে 2 টাকা যখন সুদ তখন আসল কত না 100 টাকা। 2% মানে তো তাই যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত 2 টাকা, তাই তো। তাহলে আমাদের 30 টাকা যদি সুদ হয় তাহলে তখন আসল কত হবে? 30 টাকা যদি সুদ হয় তখন আসল হবে কত 100/2 গুণিতক কত হয়ে যাবে না 30। তাহলে 2 দিয়ে কাটলাম 15, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না আসল যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কত না 1500 টাকা। বোঝা গেছে? একদম সহজভাবে দেখো যে 2 বছরের সরল সুদ হচ্ছে 60 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ কত 30 টাকা, ঠিক আছে। আর সুদের হার দিয়েছে 2%, 2% মানে কি 100 টাকার 1 বছরের সুদ 2 টাকা। তো যেহেতু এখানে টাকা আর এটা টাকা, তাহলে আবার ঘুরিয়ে টাকাটাকে বাঁ দিকে রাখবো, ঠিক আছে। তার মানে 2 টাকা সুদ হচ্ছে যখন আসল কত 100 টাকা, তাহলে 30 টাকা সুদ যখন হবে তখন আসল কত 100/2 গুণিতক 30, তো সেক্ষেত্রে কত বেরিয়ে গেছে না 1500 টাকা হচ্ছে আসলের পরিমাণ, ঠিক আছে। তো আসল বেরিয়ে গেছে। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ খুব সহজে আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে কত না চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমরা কি করব না সেই অনুপাতে যাব এবং যেটা রেট অফ ইন্টারেস্ট আছে সেটাকে আমরা ভগ্নাংশে পরিণত করব। 2% মানে কি 2/100, বা সেক্ষেত্রে কত হবে 1/50। 50 টাকায় 1 টাকা সুদ, তাই তো। 50 টাকায় 1 টাকা সুদ, তার মানে সেক্ষেত্রে কি হবে না 50 টাকা যখন আসল তখন 1 বছর পরে সুদ আসল কত হবে না 51 টাকা। আমরা ঠিক এভাবেই করছি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে করে নিচ্ছি সেটা হচ্ছে কি যে প্রথম যেটা আমরা যেভাবে লিখি সেটা হচ্ছে কি আসল, আর একটা হচ্ছে কি যে সুদ আসল, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা যেভাবে করি সেটা হচ্ছে কি যে আসল যদি 50 টাকা হয় তাহলে সেক্ষেত্রে সুদ আর আসল কত হবে না 51 টাকা। যেহেতু এখানে কি দিয়েছে না টাইম বলেছিল যে 2 বছরের জন্য, 2 ইয়ার্স, টাইম হচ্ছে কত 2 বছর, তাহলে আমরা দুটো করব, দুবারে করব। এখানেও 50 আর এখানে কত হবে 51, এবং যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা গুণ করব 5 5 25, তো এটা কত হয়ে যাবে 2500, আর এটা 51কে 51 করলে কত হবে না 2601 হবে। তাহলে 2500 টাকা হচ্ছে আসল, এবং আর কি আছে না 2601 টাকা হচ্ছে কি সুদ আসল। তাহলে শুধু সুদটা কত না শুধু সুদ যদি হয় তাহলে সেক্ষেত্রে বিয়োগ করে ফেলতে হবে, এবং সেটা হচ্ছে কত না 101 টাকা। 2601 থেকে যদি 2500 টাকা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে শুধু সুদ বেরিয়ে যাবে, এবং সেই সুদটা কত না 101 টাকা। এই 101 টাকা কত টাকার না 2500 টাকার হচ্ছে 101 টাকা। তাহলে আমাদের তো আর 2500 টাকা আসল নয়, আমাদের আসল কত বেরিয়ে গেছে 1500 টাকা। তাহলে আমরা দেখো যে 2500 টাকার হচ্ছে সুদ, 2500 টাকা সুদ কত বেরিয়ে গেছে 101 টাকা বেরিয়েছে। তাহলে আমাদের আসল যেটা সেটা কত 2500 নয় 1500 টাকা হচ্ছে আমাদের আসল বের। 1500 টাকার কত হবে না 101, ঠিক আছে। 101/2500 গুণিতক 1500। তো সেক্ষেত্রে কী হবে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য, এখানে 5 দিয়ে করলে 3, এখানে 5 দিয়ে করলে 5, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 303/5। তার মানে কত হবে 5 6 30, 60 হবে, আর এখানে 3 মানে 6 5 30, তো সেক্ষেত্রে আমাদের সুদ কত হয়ে যাবে না 60 টাকা 60 পয়সা, ঠিক আছে। তাহলে অঙ্কটা কিভাবে ধাপে করলাম দেখো, একটা ফেজে একদম সোজাভাবে যে প্রথমে সরল সুদ দিয়েছে 2 বছরে 60 টাকা মানে 1 বছরে 30 টাকা, যেহেতু সুদের হার 2%, তার মানে 100 টাকা 2 টাকা সুদ হচ্ছে কত না 100 টাকায়। 100 টাকার 1 বছরের সুদ 2 টাকা, সেটাই তো 2%। তাহলে 2 টাকা সুদ হচ্ছে আসল যখন 100 টাকা, তাহলে 30 টাকা সুদ হবে, আসল কত না 1500 টাকা। আসল আমরা পেয়ে গেছি। এবার চক্রবৃদ্ধি সুদ কী করে বের করব না চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে প্রথমে আমাকে যেতে হবে ভগ্নাংশে পরিণত করতে হবে। 2% মানে কি 2/100 বা 1/50, তার মানে 50 টাকায় 1 টাকা সুদ। শুধু যদি আসল 50 হয়, সুদ আসল মিলে কত হবে 1 টাকা যোগ হয় 51। যেহেতু 2 বছরের টাইম, তো দুবার লিখবো 50 50, এখানে 51 51 গুণ করলাম 2500, আর এখানে 2601, তার মানে সুদ হচ্ছে কত 101 টাকা, ঠিক আছে। তো এই যে 101 টাকা সুদ সেটা কত না 2500 টাকা, কিন্তু আমাদের তো 2500 টাকা আমাদের তো আসল নয়, আমাদের আসল কত বেরিয়েছে না 1500 টাকা। তাহলে 2500 টাকার সুদ যদি 101 টাকা হয় তাহলে 1500 টাকা সুদ কত হবে না 60 টাকা 60 পয়সা। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিল
যে চক্রবৃদ্ধি সুদ কত হবে, সেই উত্তরটা হচ্ছে কত না 60 টাকা 60 পয়সা। এবারের অঙ্ক দেখো, WBCS মেন 2014-তে এসেছিলো। অঙ্কটা কি বলছে এখানে, যে 12.5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত হবে। তাহলে এক্ষেত্রে দেখো কোনো ক্ষেত্রে সরল সুদ দেওয়া থাকবে বা সিম্পল ইন্টারেস্ট দেওয়া থাকবে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত বের করতে দেবে। আর এক্ষেত্রে কী দিয়েছে না কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়নি, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে এবং সুদ কত হয়েছে দিয়েছে, আসল দেয়নি। তো আমাকে বলছে যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট কত হবে। তো প্রথমে আমাকে কী বের করতে হবে, যেহেতু এক্ষেত্রে আসল দেওয়া নেই তাহলে আসলটা আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে সুদের হার প্রথমে চলে যাই, কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে সুদের হার যেটা সেটা কত দিয়েছে না রেট অফ ইন্টারেস্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 12.5%, 12.5%। তো 12.5% মানে কত না 1/8, 12 8 96 আর 4 100/, তাই তো। তাহলে সেক্ষেত্রে কত 12.5% মানে হচ্ছে কত না 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1 ভাগ মানে আমরা সে একই কথা বলবো যে 8 টাকা আসল আর সুদ কত হচ্ছে 8 টাকা 1 টাকা। তার মানে সেক্ষেত্রে সুদ আসল হবে 8 আর 1 9, আর শুধু আসল কত হবে না 8 টাকা হবে। একই ধাঁচে আমরা করছি, একই টাইপেরই। তাহলে সেক্ষেত্রে আসল যেটা হচ্ছে আসল কত হবে এবং সুদ আর আসল কত হবে, এইভাবেই আমরা অঙ্কগুলো করছি। তো এক্ষেত্রে আসল যেটা হবে, আসল যদি 8 টাকা হয় তাহলে সুদ আসল কত হবে 8 আর 1 9 হবে। এবং এক্ষেত্রে কত বলেছে না এখানে টাইম যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে 2 বছরে। তাহলে 2 বছর যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করব না 2 বার নেব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কত হবে না 8 8 64, আর এক্ষেত্রে কত হচ্ছে না 9 9 81। তার মানে 64 টাকা হচ্ছে আসল এবং 81 টাকা হচ্ছে কি না সুদ আর আসল। তাহলে শুধুমাত্র সুদ কত হবে না দুটোকে আমরা বিয়োগ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 81 - 64। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 17 টাকা। কিন্তু এবার আমাকে দেখতে হবে যে অঙ্কে কত সুদ দিয়েছে। অঙ্কে যেটা সুদ দিয়েছে সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে 510 টাকা। আমাদের বেরিয়েছে 17 টাকা, কিন্তু অঙ্কে দিয়েছে কত না 510 টাকা, যেটা দিয়েছে 17 3 51। তার মানে সেটা কত না আমাদের যে ফিগারটা বেরিয়েছে বা যে সুদ বেরিয়েছে অঙ্কে দেওয়া আছে তার ঠিক 30 গুণ। 17 30 গুণ হচ্ছে কত 510, 17 3 51 তো 510। তার মানে আমাদের যে আসল বেরিয়েছে সেই আসলটা কী হবে না সেটাও 30 গুণ হবে, ঠিক আছে। সুতরাং আমরা যে কোনো একটাকে বের করার পরে যা কিছু বের করি না কেন সেটা সে কি একই গুণ হতে হবে। এটা যেহেতু সূত্রটা আমাদের যেটা বেরিয়েছিল সেটা প্রশ্নে যেটা আছে সেটা তার 30 গুণ, তাহলে আমাদের যে আসল বেরিয়েছে আসল 64 টাকা তারই 30 গুণ হবে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে কত হয়ে যাবে না 1920 টাকা। 64 যদি করি তাহলে 6 3 1800 টাকা হবে, আর এখানে 4 3 12, তো 1800 আর 120 কত হবে না 1920 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের কী হয়ে গেছে না আসল আমরা পেয়ে গেছি, সুদের হার আমাদের দেওয়া আছে, তাহলে আর সময়ও দেওয়া আছে 2 বছর। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না শুধুমাত্র সরল সুদ কত সেটা আমরা খুব সহজে বের করব। সরল সুদ কী করে বের করব না আসল যেটা আছে 1920 টাকা তার সঙ্গে সুদের হার যদি আমরা সরাসরি গুণ করে দিই তাহলে হবে। বলে সুদের হার 1 বছর হচ্ছে 12.5%, তাহলে 2 বছরে কত তার ডাবল হবে। 12.5 ডাবল কত হবে না 25%, আর 25% মানে কত না 25/100। তাহলে সেক্ষেত্রে 25 দিয়ে ডাইরেক্টকে দেবো 4, আর 4 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 480 টাকা, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে যে সরল সুদ যেটা সেটা হচ্ছে কত না 480 টাকা, এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না 480 টাকা। তাহলে বুঝতেই পারছো একদম সহজভাবে আমরা একই ধরনের অঙ্ক করছি, একই পদ্ধতিতে করছি। যেহেতু এক্ষেত্রে আমাকে প্রথমে আসল বের করতে হবে, কারণ সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে আসল দেওয়া নেই। তো আসলটা পেয়ে গেলে আমরা সরাসরি সুদ বের করতে পারবো। তাহলে সে একইভাবে করলাম 12.5% মানে 1/8, তার মানে আসল 8 টাকা হলে সুদ আসল 9 টাকা। তো আসল 64 টাকা, সুদ আসল 81, তাহলে সুদ কত 17 টাকা। কিন্তু আমাদের অঙ্কে দিয়েছে সুদ কত না 500 টাকা। তাহলে আমাদের যা সুদ বেরিয়েছিল তার ঠিক 30 গুণ। তাহলে আমাদের যে আসল 64 টাকা বেরিয়েছে তাহলে আসল কত হবে তার ঠিক 30 গুণ হবে, তার মানে 1920 টাকা হবে। তো 1920 টাকার 25 কেন লিখলেন, অনেকে বলবে যে 25 কেন। তো এক্ষেত্রে একটা কথা বলে দিই যে যদি 100 টাকার যদি 1 বছরের 5 টাকা সুদ হয়, বলে 2 বছরে কত হবে, বলে সুদটা যেটা আছে তাকে শুধু 2 দিয়ে গুণ করলে হবে, 5 দিয়ে 10 টাকা হবে। 3 বছরে কত হবে না 5কে 3 দিয়ে গুণ করবে 15 টাকা হবে। তার মানে এক্ষেত্রে 2 বছরের সুদ, বলে 1 বছরে যদি 12.5 হয় তাহলে 2 বছরে কত হবে 12.5 ডবল হবে 25 হবে। তো সেক্ষেত্রে 25%, আর 25% মানে কত 1920 টাকার 25/100। তো সরাসরি করলাম, তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে গেছে না 480 টাকা। এবারের অঙ্ক দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালো অঙ্ক, এবং এটাও WBCS মেন 2015-তে এসেছিলো এই অঙ্কটা। তো অঙ্কটা দেখে নিই প্রথমে কি বলছে,
বলছে কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরে সবৃদ্ধি মূল 13,310 টাকা হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে সবৃদ্ধি মূল মানে কি, সুদ আর আসল দুটো জিনিস দিয়ে দিয়েছে। তো যেহেতু এক্ষেত্রে কি চেয়েছে আমাদের ক্ষেত্রে, যে কত টাকার, তার মানে আসল চেয়েছে। তো সুদের হার আমরা প্রথমে বের করে নিই। সুদের হার এখানে কত দিয়েছে, না সুদের হার দিয়েছে কত, না 10%। 10% চক্রবৃদ্ধি সুদে। তো 10% যদি হয় তাহলে সেক্ষেত্রে আর টাইম এক্ষেত্রে কী দিয়েছে, না 3 বছর দিয়েছে। ঠিক আছে, আর আমাদের জানতে চেয়েছে যে প্রিন্সিপাল কত, এই তো ব্যাপার। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমেই করব রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা 10% মানে কি 10/100 বা 1/10। তার মানে এক্ষেত্রে কত হচ্ছে, যে আসল যদি 10 টাকা হয় তাহলে সুদ আসল মিলে কত হবে, 1 টাকা যোগ হয়ে যাবে এবং সেটা কত হবে, না 11 টাকা হবে। তাহলে একই রকমভাবে আমরা অঙ্কটা করে ফেলবো যেভাবে এতক্ষণ করেছি আমরা। সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে কি হবে, না প্রথমে যেটা হবে সেটা হচ্ছে কি, যে আসল। ঠিক আছে, প্রথমে হচ্ছে আসল, আর পরে যেটা হবে সেটা হচ্ছে কি, যে সুদ আর আসল। ঠিক আছে, সুদ এবং আসল। তাহলে এখানে কত, না আসল যদি 10 টাকা হয় তাহলে আসল 10 টাকা হলে তাহলে সুদ আসল কত হবে, 11 টাকা হবে। এবং যেহেতু এখানে সময় দিয়েছে কত, না 3 বছরের সময় দিয়েছে, তাহলে আমরা 3 বার লিখবো। তাহলে সেক্ষেত্রে কত হবে, না পরের বছর 10 টাকা, সুদ আসল 11 টাকা, আর তৃতীয় বছরে 10 টাকা এবং সুদ আসল কত হবে, না 11 টাকা হবে। যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা সেই জন্য এখানে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, 10 গুণিতক 10 গুণিতক 10, তো সেক্ষেত্রে কত হবে, 1000 হবে। এবং 11 11 121 আর 11, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 1331 টাকা হবে। তার মানে হচ্ছে কি, যে 1000 টাকা আসল আর সুদ আসল মিলে কত হচ্ছে, 1331 টাকা। তো এখানে কিন্তু আমাদের অঙ্কে দিয়ে দিয়েছে যে সুদ আসল কত। সুদ আসল বলতে কি, সবৃদ্ধি মূল কত, না যেটাকে আমরা এ বলে বলছি সেটা হচ্ছে কত, না 13,310 টাকা আমাদের এখানে অঙ্কে দিয়ে দিয়েছে। যে সুদ আসল বা সবৃদ্ধি মূল যেটা, সেটা কত অঙ্কে দিয়েছে, 13,310 টাকা। আর আমাদের সুদ আসল বা সবৃদ্ধি মূল কত বেরিয়েছে, না 1331 টাকা। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, না 1331 জায়গায় অঙ্কে দেওয়া আছে কত, না 13,310 টাকা দেওয়া আছে। তার মানে কি, আমাদের যে সুদ আসল বা সবৃদ্ধি মূল যেটা বেরিয়েছে আর অঙ্কে যেটা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, না আমাদের যে ফিগার বেরিয়েছে তার ঠিক কত গুণ, না 10 গুণ, তাই না? এর ঠিক 10 গুণ, 1331-এ 10 গুণ কত হবে, না 13,310 টাকা। তাহলে আমাদের যেটা প্রশ্নে বের করতে বলেছে, প্রশ্নে জিজ্ঞেস করেছে যে প্রিন্সিপাল বা আসল কত, বলে আমাদের আসল কত বেরিয়েছে, 1000 টাকা। বলে যেহেতু সুদ আসল যেটা বেরিয়েছে তার 10 গুণ হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমাদের যে আসল বেরিয়েছে 1000 টাকা, তাহলে এরও কি হবে, না এরও 10 গুণ হবে। এবং সেক্ষেত্রে আমাদের আসল এই অঙ্কের ক্ষেত্রে কত হয়ে যাবে, না সেটা হচ্ছে কত, না 10,000 টাকা। একদম খুব সহজে আমরা ঠিক এইভাবে অঙ্কগুলোকে করব, তাহলে অঙ্ক লেংদি হবে না বা ক্যালকুলেশান খুব বেশি হবে না। অঙ্কগুলো বুঝতেই পারছো, WBCS মেন এই ধরনের স্ট্যান্ডার্ডের অঙ্কগুলো দিচ্ছে। সুতরাং অঙ্কগুলোকে ঠিক এক্স্যাক্টলি সেম ফর্মে, এই নয় যে আমি এই অঙ্কটাকে এইভাবে করছি ওটাকে সেভাবে করছি, সেভাবে নয়। ঠিক রেট অফ ইন্টারেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটাকে প্রথমে আমরা ফ্র্যাকশানে করে নেব। 1 10 মানে 10 টাকায় 1 টাকা সুদ, তার মানে 10 টাকা যদি আসল হয়, সুদ আসল কত হবে, 11 টাকা হবে। যেহেতু 3 বছরে করলাম, এটা আসল এটা হচ্ছে সুদ আসল, তাহলে শুধু সুদ কত, বলে সুদ এখানে বের করার দরকার নেই। এখানে কি যে সবৃদ্ধি মূল দিয়েছে, এইটা সবৃদ্ধি মূল মানে কি, সুদ আর আসল। তো সুদ আর আসল আমাদের যা বেরিয়েছে অঙ্কে যেটা দেওয়া আছে সেটা তার ঠিক 10 গুণ। তাহলে আমাদের যে আসল বেরিয়েছে তার ঠিক উত্তর কত হবে, না তারই ঠিক 10 গুণ হবে। তাহলে 1000-এর 10 গুণ, তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে, 10,000 টাকা। এবারের অঙ্ক দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। SSC CGL 2016-তে এই অঙ্কটা এসেছিল। তো অঙ্কটা কি বলছে প্রথমে দেখে নিই। বলছে যে কত টাকার 10% হার সুদে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হবে। তো অঙ্কটা একটুখানি আলাদা, টাইপ একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু যেটাই দিক এক্ষেত্রে কী দিয়েছে, যে 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ। তো রেট অফ ইন্টারেস্ট এক্ষেত্রে দিয়ে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট কত, না 10%, এবং টাইম এক্ষেত্রে কত দিয়েছে, না 3 বছর। ঠিক আছে, 3 বছর হচ্ছে টাইম। এবং এক্ষেত্রে যেটা দিয়েছে যে সেটা হচ্ছে কি, যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য সেটা হচ্ছে কত, না 93 টাকা। তো প্রথমে আমরা দেখে নিই যে রেট অফ ইন্টারেস্ট যেহেতু 10% দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কত হবে, না 10/100 বা এক্ষেত্রে কত হবে, 1/10। তার মানে হচ্ছে কি, সুদ আসল যদি 11 টাকা হয় তাহলে আসল কত হবে, 10 টাকা হবে। এবার আমরা প্রথমে বের করে নিই যে 3 বছরে যেহেতু বলেছে, তাহলে সেক্ষেত্রে কত হবে, না আসল আর এক্ষেত্রে কি হবে, না সুদ আসল
ঠিক আছে। তো এই দুটোর ক্ষেত্রে আমরা যেভাবে বের করি সেটা হচ্ছে কত না, আসল যদি 10 টাকা হয় সুদ আসল 11 টাকা হবে। 3 বছরের টাইম দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না 3 বার লিখে আমরা গুণ করে ফেলবো। তো 3 বার করলে এক্ষেত্রে কত হবে না 1000 হবে, এবং এটার ক্ষেত্রে কত হয়ে যাবে না 1331 টাকা হবে। আমরা গুণ করছি কারণ কি এটা হচ্ছে কি না চক্রবৃদ্ধি সুদ। তাহলে এক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কত না এক্ষেত্রে সুদ কত 1000 টাকা হচ্ছে আসল, এবং সুদ আসল হচ্ছে কত না 1331 টাকা। শুধুমাত্র যে সুদ সেই সুদটা কত হবে না 331 টাকা, তাই তো। যে 1331 থেকে যদি আমরা 1000 টাকা যদি মাইনাস করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের সুদ এক্ষেত্রে কত হয়ে যাবে না 331 টাকা হচ্ছে সুদ। সেটা হচ্ছে কি না চক্রবৃদ্ধি সুদ। বলে সরল সুদটা কত হবে, বলে সরল সুদ যেটা আছে সেটা হচ্ছে কত না, এখানে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কি সুদের হার তো দিয়ে দিয়েছে কত না 10%। তাহলে 10% যদি সুদের হার হয়, তাহলে 3 বছরের জন্য কত হবে না 3 দিয়ে গুণ করে দেবো, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 30%। আর আসল কত না 1000 টাকা, এখানে তো 1000 টাকায় 331 টাকা সুদ, তাহলে 1000 টাকায় এটা কত হবে না 1000 টাকার, তাহলে সেক্ষেত্রে কত হবে না 1000 টাকার 30% আমরা করে দেবো। 30% মানে কি 30/100, তো দুটো শূন্য আমরা কেটে দিলাম, 30 গুণিতক 10, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 300 টাকা। এটা হচ্ছে কি না এটা হচ্ছে সরল সুদ, বা এটাকে কি বলছে না সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ হচ্ছে কত বেড়ে গেল না 300 টাকা। কীভাবে আরেকবার বলে নিই, যে এখানে 1000 টাকা কোথায় পেলাম না, এখানে তো পেয়েছি। এই যে 331 টাকা সেটা কত টাকা না, যখন আসল যখন 1000 টাকা তখন চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত 331 টাকা। তাহলে এই 1000 টাকারই সরল সুদ কত না, সরল সুদ বলেছে 10%। তো বছরে যদি 100 টাকায় 10 টাকা হয়, 3 বছরে কত হবে 30 টাকা হবে। তাহলে সেক্ষেত্রে সরাসরি এই 1000 টাকার 30% বা 30/100 দিয়ে গুণ করে দিলে যেটা বেরোবে সেটা আমাদের সরল সুদ বেরিয়ে যাবে, এবং সেটা কত না 300 টাকা। তাহলে আমাদের পেয়ে গেলাম যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 331 টাকা, আর সরল সুদ কত না 300 টাকা। তাহলে পার্থক্য কত না, পার্থক্য হচ্ছে কত না স্রেফ 31 টাকা হচ্ছে পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত না 31 টাকা। কিন্তু আমাদের অঙ্কে দিয়েছে সেটা হচ্ছে কত না, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 93 টাকা দিয়েছে এক্ষেত্রে, ঠিক আছে 93। তো 93 যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না, আমাদের যে পার্থক্য বেরিয়েছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য সেটা হচ্ছে 31 টাকা। অঙ্কে দেওয়া আছে 93 টাকা, এবং যেটা অঙ্কে দেওয়া আছে সেটা হচ্ছে কত না আমাদের যা বেরিয়েছে তার ঠিক 3 গুণ। 31কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 93 হবে। তাহলে সুদ যদি আমাদের যা বেরিয়েছে তার যদি 3 গুণ এখানে অঙ্কে দেওয়া থাকে, তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে 1000 টাকা আমরা যেটা আসলটা বের করেছি, তাহলে এটাও কি হবে না 3 গুণ হবে, এবং এক্ষেত্রে আমাদের আসল কত হয়ে যাবে না 3000 টাকা হয়ে যাবে। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিল যে যদি পার্থক্য যদি 93 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না কত টাকা, তার মানে আসলটা কত, তো আসল আমাদের বেরিয়ে গেল সেটা হচ্ছে কত 3000 টাকা। তাহলে অঙ্ক একই রকমভাবে করছি, যেহেতু রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা 3 বছরের ক্ষেত্রে করলাম 1000 টাকা আসল, সুদ আসল 1331 টাকা, তাহলে সুদ হচ্ছে 331 টাকা। আর যখন আসল কত 1000 টাকা, বলে 1000 টাকা যদি সরল সুদে হয় 10% হারে 1000 টাকা 3 বছরের সুদ কত, বলে 1 বছর যদি 10 টাকা হয় 3 বছরে কত হবে 30 টাকা। তাহলে 1000 টাকা 30% কত হয়ে যাচ্ছে 300 টাকা হচ্ছে সরল সুদ। পার্থক্য কত 331 মাইনাস 30, তো 31 টাকা হচ্ছে সরল সুদ যখন আসল হচ্ছে 1000 টাকা। কিন্তু অঙ্কে দিয়েছে 31 টাকা পার্থক্য নয় 93 টাকা পার্থক্য, তার মানে আমাদের যা বেরিয়েছে তার ঠিক 3 গুণ। তাহলে আমাদের যা আসল বেরিয়েছে তার ঠিক 3 গুণ হবে, এবং উত্তরে এই অঙ্কের ক্ষেত্রে কত হয়ে যাবে 3000 টাকা। এবারের অঙ্ক দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এটাও এসএসসি সিজিএলে এসেছিল 2021-এ, খুব রিসেন্টলি এসেছিল। তো অঙ্কটাতে বলছে যে কোনো টাকার 2 বছরের সবৃদ্ধি মূল 2,91,600 টাকা, এবং 3 বছরের সবৃদ্ধি মূল 3,14,928 টাকা। ওই সুদের হারে 40,000 টাকার 2 বছরের সরল সুদ কত হবে। তো 2 বছরের সরল সুদ কত হবে তার জন্য কি আছে না প্রিন্সিপাল আছে 40,000 টাকা, টাইম দেওয়া আছে 2 বছর। তাহলে আমাদের দরকার কি না রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে, তবে গিয়ে আমরা অঙ্কটাকে বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি দেখো, যে 3 বছরের হচ্ছে কত না, প্রথমে আমরা লিখছি 3 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ যেটা 3 বছরের ক্ষেত্রে, সেটা এখানে কত ফিগার দিয়েছে না, প্রথমে 3 বছর লিখি। 3 বছর হচ্ছে কত 3,14,928, 3,14,928 টাকা। এটা হচ্ছে কত না 3 বছরে হচ্ছে। আর 2 বছরে যেটা দিয়েছে সেটার ক্ষেত্রে ফিগার কি দিয়েছে,
সেটার ক্ষেত্রে ফিগার দিয়েছে 2,91,600, 2,91,600। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে না 1 বছরের সুদ আমরা পেয়ে যাব, ঠিক আছে, 1 বছরের সুদ। এবং সেই 1 বছরের সুদ কত না এই 2,91,600 টাকার সুদ, সেটা আমরা প্রথমে মাইনাস করে নিই। সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না 328, আর এখানে কত হয়ে যাচ্ছে 4 থেকে 1 গেলে 3, আর এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 2, তারপরে 23,328 টাকা হচ্ছে 1 বছরের সুদ। কত টাকার বলো তো? বলে 2 বছরে হচ্ছে 2,91,600, আর 3 বছরে 1 বছর পরে হচ্ছে 3,14,928 টাকা। তার মানে এই যে 2,91,600 টাকা তারই 1 বছরের সুদ হচ্ছে কত না 23,328 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে কত না ওই 1 বছরের সুদ, এবং সেটা কত টাকার না এই টাকাটারই, ঠিক আছে। 2,91,600 টাকার 1 বছরের সুদ, সেটা হচ্ছে কত না 23,328। 3 বছরের হচ্ছে এইটা, 2 বছরে হচ্ছে এইটা, তাহলে বাদ দেওয়ার পরে যে সুদটা হচ্ছে সেটা 1 বছরেই হচ্ছে, এবং সেটা কত টাকা না 2 বছরে এই টাকাটা, 1 বছর পরে এই সুদটা হয়েছে, তাই না। তাহলে এই 2,91,600 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত না 23,328 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে এটার যদি এইটা হয় তাহলে 100 টাকার কথা হবে, এটা দিয়ে আমরা ভাগ করে দেবো 2,91,600, আর উপরে আমরা গুণ করে দেবো, সেটা হচ্ছে কত না 100 টাকা, মানে রেট অফ ইন্টারেস্ট হলে ইন্টু 100। তো সেক্ষেত্রে কী হবে, দুটো শূন্য আমরা কেটে দেবো, আর প্রায় 3,000, তাহলে 8 3 24, 8 8 64, তাহলে এক্ষেত্রে সরাসরি কত হয়ে যাবে না 8 হবে। তার মানে সুদের হার যেটা সেটা হচ্ছে কত না 8%। আমাদের দরকার ছিল সুদের হার, সুদের হার পেয়ে গেলে আমরা সরাসরি পেয়ে যাব, তার কারণ ওখানে দিয়ে দিয়েছে কত না রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত 8%। এবং আর কি পেয়েছি না প্রিন্সিপাল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না 40,000 টাকা, এবং টাইম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না 2 বছর। তাই তো দিয়েছে, তাই না। কি দিয়েছে যে হ্যাঁ 40,000 টাকার 2 বছরের সরল সুদ কত। তো 2 বছরের সরল সুদ, তাহলে সেক্ষেত্রে কত হবে, 1 বছরে যদি 8% হয় তাহলে সরাসরি 2 বছরে করে নিই। তো 2 বছরে সেক্ষেত্রে কত হবে, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে সেক্ষেত্রে কত হবে না 16% হবে। তাহলে 40,000 টাকার 16% সরাসরি করলে হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কত হবে না 16/100, 16%। তাহলে কী হবে, দুটো শূন্য কাটছি, দুটো শূন্য কাটছি, তাহলে 16 4 64, ঠিক আছে, 6,400 টাকা হচ্ছে এক্ষেত্রে উত্তর এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। যেটা প্রশ্নে চেয়েছিল যে 40,000 টাকার 2 বছরের সরল সুদ কত হবে, তো সেই সরল সুদ কত না 6,400 টাকা। তাহলে প্রথমে দেখো যে অঙ্কে আমাদের যেটা দিয়ে দিয়েছিল সেটা হচ্ছে কত, যে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, সরল সুদের ক্ষেত্রে আমাদের দেওয়া নেই, শুধুমাত্র প্রিন্সিপাল 40,000 টাকার 2 বছরের সরল সুদ কত হবে, যে প্রিন্সিপাল ছিল, টাইম ছিল, কিন্তু রেট অফ ইন্টারেস্ট আমরা বের করলাম। সেটা কিভাবে না এইভাবে বের করলাম যে 3 বছরে এটা, 2 বছরে এটা, বিয়োগ করার পরে 1 বছরে যে সুদটা হয়েছে সেটা কত না 2,91,600 টাকা, সেটা 1 বছর পরে 1 বছরের সুদ হয়েছে কত 23,328 টাকা। তাহলে 100 টাকার কত হবে, সেটাই তো রেট অফ ইন্টারেস্ট, তো সেটা বেরিয়ে গেছে 8%। যেহেতু 8% সুদ বেরিয়ে গেছে, তাহলে 2 বছরে কত, 1 বছরে যদি 8% হয়, 2 বছরে সরাসরি 16%, তার মানে 40,000 টাকা 16% মানে 16/100। তো এক্ষেত্রে আমাদের সরল সুদ 40,000 টাকার 2 বছরে কত বেরিয়েছে না 6,400 টাকা। এবারের অঙ্ক দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা WBCS মেন 2018-তে এসেছিল, দুটো ফেজে অঙ্কটাকে করতে হবে, ভালো করে দেখে নাও। তো অঙ্কটা কি বলছে যে 5,000 টাকার বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর অন্তর হিসাবে করা হলে সুদের পার্থক্য কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো তোমরা ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধে হবে না এরপরে। তো এখানে একটা জিনিস দেখো যে এখানে আমাদের কি দিয়েছে, যে সুদের হার দিয়ে দিয়েছে, সুদের হার কত দিয়েছে না 4% দিয়ে দিয়েছে, এবং টাইম যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 1.5 বছর দিয়েছে, 1.5 ইয়ার, এবং এক্ষেত্রে প্রিন্সিপাল আমার দিয়ে দিয়েছে, প্রিন্সিপাল এখানে কত দিয়েছে না 5,000 টাকা প্রিন্সিপাল দিয়েছে, ঠিক আছে, 5,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল। তো এখানে একটা জিনিস দেখো যে প্রথমে এখানে যে টাইপ দিয়েছে, আমার যারা আগের যারা ভিডিও দেখেছো তারা জানো যে টাইপ এক্ষেত্রে কত না 6 মাস অন্তর। তো 6 মাস অন্তর মানে কি, সেটা হচ্ছে কি বছরে 2 বার, তাই তো। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো না চক্রবৃদ্ধি সুদ যেটা 6 মাস অন্তর সেইটাকে আগে বের করে নেব। তো তাহলে সেক্ষেত্রে কী হবে না, যদি 6 মাস অন্তর হয়, সেটা 6 মাস মানে কি বছরে 2 বার, 12কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 3 মাস 6 মাস যেগুলোর ক্ষেত্রে বলেছিলাম সেটা কি হবে না, যেহেতু 2 হচ্ছে 12কে 6 দিয়ে করলে বা 6 মাস হচ্ছে বছরে 2 বার হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে রেট অফ ইন্টারেস্ট থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এবং যেটা সময় থাকবে তাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাই আমরা বলেছিলাম। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2%,
আর 2% মানে কত হচ্ছে না 2/100, বা সেক্ষেত্রে কত হয়ে যাবে যে 1/50। তার মানে এক্ষেত্রে কত হবে, সুদ আসল মিলে যদি 51 টাকা হয় তাহলে আসল কত হবে না 50 টাকা। সেটাই আমরা প্রথমে বের করে নিই। সেটা হচ্ছে কি যে প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে কি যে আসল, এবং আরেকটা যেটা লিখবো সেটা হচ্ছে কি সুদ এবং আসল দুটো মিলিয়ে। তাহলে এক্ষেত্রে 50 হবে, আর এখানে সুদ আসল কত হবে 51 হবে। টাইম কত হবে না, টাইমটা এবার আমরা দেখে নিই। 1.5 বছর মানে কত, 2 একে 2 আর 1 3 2। আমরা বলেছিলাম যে রেট অফ ইন্টারেস্ট ক্ষেত্রে যেহেতু 6 মাস অন্তর, তাহলে 2 হবে, 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে রেট অফ ইন্টারেস্টকে যদি যেটা দিয়ে ভাগ করবো 2 দিয়ে ভাগ করছি, তো টাইমকে আমরা কি করব 2 দিয়ে আমরা গুণ করে নেব, এবং এক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 2 কেটে যাবে, এবং এক্ষেত্রে টাইম বলতে কত হয়ে যাবে না 3 বছর। সুতরাং আমরা এই দুটো জিনিস নিয়েই আমরা করব। সেটা হচ্ছে কি যে আগের যে রেট অফ ইন্টারেস্ট বা আগের যে টাইম সেটা আদৌ আমরা ক্যালকুলেশনে আনবো না। 6 মাস অন্তর সুদের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট আমাদের এক্ষেত্রে 2% এবং টাইম হচ্ছে কত 3 ইয়ার্স, এটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 3 ইয়ার্স যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 50 করে হবে, এবং সেটা কত 50 51, এবং এখানেও কত হবে না 50 এবং 51 3 বছরের ক্ষেত্রে, এবং সেটা কি করতে হবে না যেহেতু চক্রবৃদ্ধি সুদ সেক্ষেত্রে কত হবে না গুণ করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কত হবে দেখো যে এটার ক্ষেত্রে 5 5 25 5 125, 125 আর শূন্য কত হবে না 3টে শূন্য হবে, আর এখানে হবে কত না 1,32,651। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল। এখানে ক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে হচ্ছে আসল হচ্ছে 1,25,000 এবং সুদ আর আসল মিলে কত হচ্ছে না 1,32,651। তাহলে শুধুমাত্র যে সুদ সেটা কত হবে না দুটোকে আমরা বিয়োগ করে দেবো, 651 সরাসরি এখানে আসবে 651, তাহলে 132 বা 32 থেকে 25 গেলে কত হবে না 7 হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সুদ কত হয়ে যাচ্ছে না 6,751 টাকা। তাহলে এখানে দেখো আমরা কি করলাম এতক্ষণে যে 6 মাস অন্তর যদি সুদের দেওয়া হয়, সুদ প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে রেট অফ ইন্টারেস্ট ছিল এবং টাইম ছিল তাতে দেখা গেল যে আসল যদি 1,25,000 হয় তাহলে সুদ আসল মিলে 1,32,651, তাহলে শুধু সুদ কত হচ্ছে না 7,651 টাকা। কিন্তু এবার আমাদের অঙ্কে দেখতে হবে যে অঙ্কে কি দেওয়া আছে না, অঙ্কে দেওয়া আছে আসল হচ্ছে 5,000 টাকা, আর আমাদের যেটা আসল বেরিয়েছে সেটা কত না 1,25,000 টাকা। বলে 1,25,000 টাকা তো অত নেই, আছে কত 5,000 টাকা। তার মানে আমাদের যেটা বেরিয়েছে তার কত না তার 25 ভাগের 1 ভাগ, 25 5 125। একে যদি আমরা 25 দিয়ে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, এটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে না এখানে হয়ে যাবে কত না 5,000 টাকা। তার মানে কি যে আমাদের যে আসল বেরিয়েছে এবং অঙ্কে যে আসলের কথা বলা আছে সেটা হচ্ছে কি আমাদের যা বেরিয়েছে তার 25 ভাগের 1 ভাগ। তার মানে আমাদের যেটা বেরিয়েছে সুদ বেরিয়েছে তাকেও আমরা 25 দিয়ে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে কত না সুদের হার আমাদের বেরিয়ে আসবে, সেটা হচ্ছে কত না এক্ষেত্রে বেরোবে 306 টাকা। কত হয়ে যাচ্ছে না 4 পয়সা। এটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত 25 × 75, তো 306 টাকা 4 পয়সা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। যদি 6 মাস অন্তর দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 4% 1.5 বছরের কত হচ্ছে 5,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 306 টাকা 4 পয়সা। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে কি না এখানে বলেছে যে 1 বছর অন্তর যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে। ঠিক আছে, 1 বছর অন্তর হলে কত হবে না 1 বছর অন্তর হলে তখন তো আর এই সমস্ত ব্যাপার নেই, যা থাকবে স্টেট ওয়েতে সেটা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো যে এখানে কত দিয়েছে না এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 5,000 যেটা দিয়েছে। ঠিক আছে, এখানে তো আসল কত দিয়েছে 5,000 টাকাই দিয়েছে, তাই তো। তো 5,000 টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো আমরা এইভাবে করব যে দুটো যদি বছরে থাকতো 2 বছর তাহলে আলাদা কথা। প্রথম বছরের ক্ষেত্রে কত হবে না 4% যেহেতু হচ্ছে তাহলে সেক্ষেত্রে কত হবে 4/100, বা সেক্ষেত্রে কত হবে 1/25। তার মানে আসল যদি 25 টাকা হয় তাহলে সুদ কত হবে সুদ আসল মিলে 26 টাকা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা পড়ে নিই যে এটা হচ্ছে কি যে আসল ঠিক একই রকমভাবে আমরা এটা করছি এই কারণে করছি যে এটা তো পুরো দেওয়া নেই। যদি পুরো 2 বছর দেওয়া থাকতো বা যদি 3 বছর থাকতো বা 1 বছর থাকতো তাহলে স্টেট হইতে আমরা 4% করে ফেলতাম। কিন্তু এখানে দিয়েছে কি না 1.5 বছরের ক্ষেত্রে বলেছে, কিন্তু সুদ প্রদান করা হবে কিন্তু 1 বছর অন্তর, যে কারণে প্রথম বছর ঠিকই আছে, দ্বিতীয় বছর কিন্তু তার অর্ধেক হয়ে যাবে। তো কীভাবে প্রথম বছর যেটা সেটা কত হচ্ছে না আসল যদি 25 টাকা হয় তাহলে সুদ আসল মিলে কত হবে না 26 টাকা প্রথম বছর হয়ে গেল। আর থাকলো কি বাকি 6 মাস থাকলো। 6 মাসের ক্ষেত্রে কি হবে না সুদ যেটা আছে
সেই সুদকে আমরা কি করব না, যেহেতু 6 মাসে 2 দিয়ে আমরা ভাগ করে দেবো এবং সেক্ষেত্রে কত হবে না 2% হবে। আর 2% মানে কত, 2/100, বা সেক্ষেত্রে কত হয়ে যাবে 1/50। ঠিক আছে, তার মানে যদি 50 টাকা যদি তোমার আসল হয়, তাহলে সুদ আসল মিলে কত হয়ে যাবে না 51 টাকা হবে। তাই তো দিয়েছে এক্ষেত্রে। ঠিক আছে, যে সুদ আসল মিলে কত হচ্ছে না এটাই হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো যে এটার ক্ষেত্রে কত হচ্ছে, এটা হচ্ছে কত, 25 5 125, তার মানে 1250। আর এক্ষেত্রে কত হয়ে যাবে না 1300 এক্ষেত্রে কত হচ্ছে না 51। তো এটা দুটোর ক্ষেত্রেই দিয়েছে, হ্যাঁ 1300, 6 × 6 1326। ঠিক আছে, 1326। তার মানে এক্ষেত্রে কত পার্থক্য হচ্ছে দেখো, যে 50 আর 26, তার মানে এক্ষেত্রে ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না 76 টাকা। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে সরল সুদের ক্ষেত্রে 1.5 বছরে আমরা যেটা হিসাব করলাম সেটা হচ্ছে 76 টাকা, কিন্তু খেয়াল রাখতে হবে 76 টাকা সেটা হচ্ছে কত না 1250 টাকা যখন আসল, কিন্তু আমাদের অঙ্কে কিন্তু 1250 টাকা আসল দেয়নি, আসল দিয়েছে কত 5000 টাকা। তাহলে 5000 টাকা যদি দিয়ে থাকে তাহলে 1250 টাকার ক গুণ না ঠিক 4 গুণ, তাই না? তাহলে এক্ষেত্রে কি হবে না, এটাকে আমরা 4 দিয়ে গুণ করলে তবে গিয়ে এটা 5000 টাকা হবে। তাহলে যেটা 76 যেটা আমাদের সরল সুদ বেরিয়েছে, একেও আমরা কি করব 4 দিয়ে গুণ করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে কত হবে 6 × 4 = 24, 7 × 4 = 28, আর 2 × 304। তাহলে সরল সুদ যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 304 টাকা, এবং যেটা চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে সেটা হচ্ছে 306 টাকা 4 পয়সা। তাহলে এদের মধ্যে যে পার্থক্য যেটা বলেছে যে 6 মাস অন্তর দিলে যে সুদ হবে এবং 1 বছর অন্তর দিলে যে সুদটা হবে, তাদের মধ্যে পার্থক্য কত আমরা দেখলাম। 6 মাস অন্তর যেটা দেবে সেটা অবশ্যই বেশি। 6 মাস অন্তর যে সুদ প্রথমে বের করেছিলাম সেটার ক্ষেত্রে সুদ বেরিয়েছে কত 306 টাকা 4 পয়সা, এবং যেটা বছরে অন্তর দিচ্ছে প্রতি বছরে দিচ্ছে সুদ, সেক্ষেত্রে কত বেরিয়েছে 304 টাকা বেরিয়েছে। তো সেক্ষেত্রে তাহলে পার্থক্য কত হয়ে যাবে না 2 টাকা 4 পয়সা হচ্ছে এই চক্রবৃদ্ধি সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এখানে সরল সুদ তো নেই, কিসের পার্থক্য না 6 মাস অন্তর দিলে যে সুদ হচ্ছে এবং 1 বছর অন্তর দিলে যে সুদ হচ্ছে, এই দুটোর পার্থক্য সেটা হচ্ছে কত না 2 টাকা 4 পয়সা। শেষ যে অঙ্কটা আজকে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম যে 3 মাস 6 মাসে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে কোনো মাসে যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ খুব সহজে একই নিয়মে আমরা করতে পারবো। তো সেই ধরনের অঙ্ক একটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। WBCS মেন পরীক্ষা এসেছিল কবে 2020 সালের, না এটা SSC CGL এর পরীক্ষা 2020 সালে এসেছিল। খুবই ভালো অঙ্ক। অঙ্কটাতে কী বলছে দেখে নিই। সেটা হচ্ছে কি যে সুদ 5 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 15% হারে 8192 টাকার 1.14 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস দেখো, যে আগে যেটা দিন দেখিয়ে দিয়েছিলাম 3 মাস 6 মাস এবং 9 মাসের ক্ষেত্রেও বলেছিলাম, তো সেখানে বলেছিলাম যে কোনো যদি মাস দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু করতে আমাদের কোনো রকম কোনো অসুবিধে হবে না। তো এক্ষেত্রে কি দিয়েছে দেখো না, এখানে যেটা দিয়েছে সেটা কত দিয়েছে না রেট অফ ইন্টারেস্ট। প্রথমে আমরা এগুলোর ক্ষেত্রে কি নেব না রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে কত না 15%, এবং আর কি দিয়েছে এক্ষেত্রে না এখানে দিয়েছে টাইম দিয়েছে। টাইম কত দিয়েছে না 1.14 বছর। ঠিক আছে, আর এক্ষেত্রে কি দিয়েছে না এখানে দিয়েছে যে 8192 টাকা, তার মানে প্রিন্সিপালের ক্ষেত্রে সেটা কত হচ্ছে না 8192 টাকা। এই তিনটে দিয়েছে। তো এক্ষেত্রে বলেছে যে আমাদের ইন্টারেস্ট কত হবে, তাই তো দিয়েছে যে হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ কত হবে, মানে ইন্টারেস্ট আমাদের জানতে চেয়েছে, সেই ইন্টারেস্ট কত হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে যে টাইপ যেটা, সেই টাইপটা কি না টাইপ যেটা সেটা হচ্ছে কি 5 মাস। এর আগের দিন অঙ্কে বলেছিলাম 3 মাস 6 মাসের উদাহরণ দিয়েছিলাম এবং বলেছিলাম আজকের ক্লাসে আমি তোমাদের করিয়ে দেবো। তো আজকে 9 মাস নয় 5 মাস 3 মাস 7 মাস 2 মাস যে কোনো অঙ্ক থাকলেই কিন্তু সেক্ষেত্রে আমরা ঠিক একই নিয়মে আমরা করব। তাহলে সেক্ষেত্রে 5 মাস, এই 5 মাসটা কত না 12কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কোনো তো কাটবে না, তাহলে 12/5। তার মানে যে ফিগারটা হবে বা যে ফ্র্যাকশানটা হবে সেটা রেট অফ ইন্টারেস্টের সঙ্গে আমরা গুণ করব, এবং সেই একই ফিগার দিয়ে আমরা কি করব না যেটা টাইম আছে সেই টাইমটাকে আমরা গুণ করব এবং রেট অফ ইন্টারেস্টকে আমরা কি করব না ভাগ করব। তাহলে এক্ষেত্রে প্রথম যেটা আমরা করে নিই, রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না 15%, তাকে আমরা 12/5 দিয়ে আমরা ভাগ করব। তাহলে একে কি করছে না 12/5। তো এটাকে আমরা কি করব জাস্ট গুণ চিহ্ন দিয়ে 5/12 করে নিতে পারি। তাহলে 3 দিয়ে করলে 3 × 4 = 12, 3 দিয়ে করলে 3 × 5 = 15, তাহলে সেক্ষেত্রে কত হবে না 25/4। ঠিক আছে, 25/4%
তো পার্সেন্ট মানে কি না, পার্সেন্ট মানে হচ্ছে 25, আর নিচে কত হয়ে যাবে না 100 হয়ে যাবে, তার মানে এক্ষেত্রে কত 400 হচ্ছে, তো নিচে 400 হচ্ছে আর উপরে 25, তো কত হবে না 25, তার মানে কত হবে 16 হবে। ঠিক আছে, এটা যদি সরাসরি আমরা কেটে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে, 25কে যদি 16 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে 400 হবে। তার মানে এক্ষেত্রে 16 হলে তোমার এক্ষেত্রে কত হবে না সুদ আর আসল মিলে কত হবে 17 হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে নাও যে সেটা হচ্ছে কত না, যেহেতু 5 মাস অন্তর দিচ্ছে, 5 মাসটা 12 মাসের বা 1 বছরের কত অংশ না 12/5, তাহলে যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে তাকে 12/5 দিয়ে আমরা ভাগ করে দেবো। তো সেক্ষেত্রে আমাদের বের হলো কত 25/4 শতাংশ, তো শতাংশ মানে বাই 100, তো সেক্ষেত্রে 25/400, তো 25/400 মানে কত না 1/16, আর 1/16 মানে কি যে 16 টাকা যদি আসল হয় তাহলে 1 টাকা সুদ নিয়ে সুদ আসল কত হবে না 17 টাকা হবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তো এবার আমরা সময়টাকে দেখিনি, সময়টা কি আছে, সময়টা হচ্ছে 1/4, 4/4 আর 5/4, তো 5/4কে আমরা কি করব না এখানে যে সংখ্যা দিয়ে ভাগ করেছি সময়কে আমরা ঠিক একই সংখ্যা দিয়ে বলেছিলাম কি না গুণ করতে, তাহলে এক্ষেত্রে কী হবে না 12/5 দিয়ে আমরা এক্ষেত্রে গুণ করব, 5 5 কেটে যাবে, 4 3 12, তো সেক্ষেত্রে সময় কত হয়ে যাবে না 3 বছর। তাহলে এক্ষেত্রে আমাদের সময় হচ্ছে কত না 3 বছর, এবং রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা কত না 25/4%। আগের যে ফিগার সেগুলোকে আমরা ভুলে যাব, এই দুটোই নিয়ে আমরা করব, যে ক্ষেত্রে টাইপ কি থাকবে না 5 মাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা অঙ্কে সরাসরি চলে যাই, এবং অঙ্কের ক্ষেত্রে কি বলছে যে সেই একই রকমভাবে বলবো এতক্ষণ যেটা করে এসেছি, সেটা হচ্ছে কি যে আসল এবং আরেকটা কি না সুদ এবং আসল, এই দুটো নিয়েই আমাদের অঙ্ক। তো এই ক্ষেত্রে কত হবে 16 টাকা যখন আসল হচ্ছে, সুদ আসল 17 টাকা, এখানে 16 টাকা হলে এটাও 17 হবে, এবং এক্ষেত্রে কত দিয়েছে না 3 বছরের দিয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কত হবে 16 হবে, এবং এটাও 17 হবে, গুণ করব আমরা, এবং এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 4096 হবে, এবং 17কে যদি আমরা দুবার 17 গুণিতক 17 গুণিতক 17, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 4913 টাকা। এটা হচ্ছে 4996 টাকা যদি আসল হয়, তাহলে 4913 টাকা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র যে সুদ সেটা কত সেটা আমরা দেখে নেব, সেটা হচ্ছে কত না 3 থেকে যদি 6 যায়, 13 থেকে 6 গেলে কত হচ্ছে না 7 হচ্ছে, 10 থেকে 9 গেলে 1, এবং এখানে কত হচ্ছে না এখানে হচ্ছে 8, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 817 টাকা। ঠিক আছে, তো তার মানে 4096 টাকা আসল, সুদ আসল মিলে হচ্ছে 4913 টাকা। তো দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে কী পাওয়া যাবে না সে আসল বেরোবে, এবং সেটা হচ্ছে কত না 817 টাকা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে 817 টাকাকে এটাকেই নেবো, তো দেখে নিই প্রশ্নে কী দেওয়া আছে না, প্রশ্নে দেওয়া আছে প্রিন্সিপাল 8192, আর আমাদের প্রিন্সিপাল কত বেরিয়েছে না 4096, তার মানে আমাদের যে আসল বেরিয়েছে এবং অঙ্কে যে আসল দেওয়া আছে সেটা হচ্ছে কত আমাদের যা বেরিয়েছে তার ঠিক ডাবল, 4096-এর ঠিক ডাবল হচ্ছে কত না 8192 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের যে সুদ বেরিয়েছে সেটাকেও দুগুণ করব, তাহলে সেক্ষেত্রে কত হবে 8 দিয়ে 1600, 17 দিয়ে 34, তার মানে সেক্ষেত্রে আমাদের যে সুদ সেটা কত হয়ে যাবে না 1634 টাকা। তাহলে আমরা দেখো একই ধরনের অঙ্ক করলাম, এর আগের দিন আমি করেছিলাম 3 এবং 6 মাসের ক্ষেত্রে দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এবং যেটা বলেছিলাম আজকের ক্লাসে করিয়ে দেবো। তো আজকের ক্লাসে 9 মাসও নয়, 5 মাস, 2 মাস, 7 মাস, যে কোনো মাসই থাক না কেন সরাসরি আমরা কিভাবে বের করলাম 12/5 না, যে মাস অন্তর দেওয়া থাকবে যে টাইপটা 5 মাস অন্তর, 2 মাস অন্তর, যদি 2 মাস অন্তর থাকতো 12কে 2 দিয়ে ভাগ করতাম তাহলে কত 6 হতো, তাহলে সেই 6টা আমরা রেট অফ ইন্টারেস্টকে 6 দিয়ে ভাগ করতাম এবং টাইমকে 6 দিয়ে আমরা গুণ করে ফেলতাম। একই নিয়ম একই টাইপের, এবং যে বছর যদি 3 বছর এসছে 3টে বছর আমরা সরাসরি করলাম ঠিক একই রকম, আসল 16 হলে 1 টাকা সুদ, 17 টাকা হবে সুদ আসল, 3 বছরে করে আমরা সরাসরি এতক্ষণ যেভাবে করেছি ঠিক সেরকম। লাস্টে এসে আমাকে দেখতে হবে যে আমরা যেটা বের করলাম এবার প্রশ্নে দেখে নিই কী আছে, যে প্রশ্নে যে আসল দেওয়া আছে সেই আসল কি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে না, আমাদের যা আছে প্রশ্নে দেওয়া আছে তার ঠিক ডাবল দেওয়া আছে, তাহলে আমাদের যে সুদ বেরিয়েছে তারও ঠিক ডাবল হবে উত্তর, তাহলে 817 হবে না, তাকে 2 দিয়ে গুণ করলে যেটা হবে 1634 টাকা হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর, বা এই প্রশ্নে যেটা দেওয়া ছিল যে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তো সেটা হচ্ছে কত না 1634 টাকা। তো আজকের যে 10টা অঙ্ক করালাম এই 10টা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং 10টাই 10 রকমের অঙ্ক, এবং তোমাদের দেখলে যে এসএসসি সিজিএল বলো, WBCS মেন বলো, বিভিন্ন পরীক্ষায় এসেছে, এবং অঙ্কগুলো যে টাইপ দেখে তোমরা বুঝতে পারছো
সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। ভিডিওটা ভালো করে দেখো, যেখানে অসুবিধা হচ্ছে ভিডিওটা সেকেন্ড টাইম চালিয়ে নিয়ে দেখো। আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তার কারণ যে পদ্ধতিতে করছি আসল আর একটা হচ্ছে কি সুদাসল, এই দুটোকে যে অনুপাতের দিক থেকে যেটা আমরা এর আগের দিনও করিয়েছি, তার আগেও করিয়েছি, আজকেও করালাম, এবং লাস্টে যেটা 5 মাস অন্তর যদি সুদ প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে সেটাও তোমাদের দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেখানে অসুবিধা হবে ভিডিওটা চালিয়ে নিয়ে দেখো, তাহলে সেক্ষেত্রে আশা করি তোমাদের আর কোনো অসুবিধে হবে না। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো হলে তো লাইক করবেই এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যারা নতুন, যারা আমার ভিডিও দেখছো, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে এই ধরনের ভিডিও নিয়মিত তোমরাও পেতে থাকবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে।